তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটিই করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি এবং রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। দুজনের সাথে আলোচনা যাব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। হামলা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর, এমন সহিংস শিরোনামে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো গুজব। আর মুহূর্তেই সেই গুজব হলো ভাইরাল। শুধু তাই না, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে ককটেল বিস্ফোরণ হয়েছে দাবি করে ছড়িয়ে দেওয়া হলো ভিন্ন ঘটনার পুরনো ভিডিও। চলুন দর্শক, এমনই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা, এমন দাবিতে একটি পোস্ট প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। পোস্টটি ভাইরাল না হলেও ছড়াচ্ছিল আতঙ্ক। এরপর ফ্যাক্ট চেক করে দেখা গেল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের আগুন দেওয়ার দাবিটি সঠিক নয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। তাপসী তাবাসসুম উর্মি নামের একটি ফেসবুক পেজ থেকে এই মিথ্যা পোস্ট করা হয়, এরপর শেয়ার হতে থাকে। গেল কয়েক মাস ধরেই এই ফেসবুক পেজ থেকে অন্তত 60টির মতো অপতথ্য ছড়ানো হয়েছে। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর যুবদল নেতা নয়নের নেতৃত্বে হামলা হয়েছে। তবে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে জানা গেল দাবিটি মিথ্যা। ভিডিওটি ভিন্ন ঘটনার। চলতি বছরের অক্টোবর মাসে 43তম বিসিএস নন ক্যাডার চাকরি প্রত্যাশীদের সড়ক অবরোধের ভিডিও এটি। সেটাকেই এই মিথ্যা দাবিতে ছড়ানো হয়েছে। ওদিকে ডক্টর ইউনূস গৃহবন্দী এমন শিরোনামে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ফটোকার্ডের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার হচ্ছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেল দাবিটি মিথ্যা। কালের কণ্ঠ এমন কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি। কালের কণ্ঠের ফটোকার্ডের প্রচলিত ডিজাইন নকল করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। অপতথ্য আরও আছে। একটি নাশকতার ভিডিও ফেসবুকে পোস্ট করে দাবি করা হলো ডক্টর ইউনূসের বাসভবন যমুনায় ককটেল হামলা। তবে নিখুঁতভাবে ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেল এই দাবিটিও সঠিক নয়। ভিডিওটি গত 11 নভেম্বর রাজধানীর ধানমন্ডির 11A সড়কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার। এটাকেই মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সংবেদনশীল ক্যাপশনের ওপর ভর করেই গুজবগুলো ছড়িয়ে যাচ্ছে ফেসবুক ফিডে। মিথ্যা তথ্যগুলো বিশ্বাসযোগ্য করতে নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটোকার্ড। সংঘবদ্ধভাবে ছড়ানোর ফলে ভাইরাল হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়াত অদিতি, একাত্তর। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম। সামগ্রিক বিষয়টি নিয়ে আলোচনা করব। আগেই জানিয়েছি আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি এবং রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। তাদের কাছেই চলে যাচ্ছি সরাসরি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। আমি শুরুতেই অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারির কাছে আসতে চাই। গুজব ছড়ানোর ব্যাপারটা এখন বেশ অনেক দিন হয়ে গিয়েছে। অনেকেই এটা জানেন যে অনেক গুজব ছড়াচ্ছে, তারপরেও কিছু অপতথ্য এতই নিখুঁতভাবে তৈরি করা যে এগুলো দেখলে মানুষ বিভ্রান্ত হচ্ছেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে নির্বাচনের দিকে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন রাজনৈতিক দলগুলোকে টার্গেট করা হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব প্রতিদিন তৈরি হচ্ছে। এই যখন পরিস্থিতি, আপনার কাছে কি মনে হয় যে এতে করে সামাজিক অস্থিরতা কতখানি বৃদ্ধি পেতে পারে, আশঙ্কা কতটা? ধন্যবাদ। আসলে এক কথায় বলা যায় যে এই অপতথ্যগুলোর কারণে আমাদের সামাজিক অস্থিরতা নিঃসন্দেহে বাড়বে যদি না আমরা জনগণ সচেতন না হই, আমরা একে অপরকে সচেতন করতে না পারি। আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে অপতথ্যগুলো কিভাবে চিনতে পারবো, শনাক্ত করতে পারবো ব্যক্তি পর্যায়ে, সেই রকম
ভাবে শিক্ষিত করে তোলা। একটা কথা মনে রাখতে হবে যে অপতথ্যগুলোই বেশি ভাইরাল হয়, ছড়ায়। আপনি আর জিজ্ঞেস করতে পারেন কেন অন্য সঠিক তথ্যগুলোর বদলে অপতথ্যগুলো ছড়ায়? কারণ অপতথ্যগুলো আমাদের মস্তিষ্কে এমিগডালাতে একটি সুখানুভব তৈরি করে, যারা এই অপতথ্যটা পছন্দ করেন। অর্থাৎ অপতথ্যগুলো পছন্দ করেন বিধায় সে সুখ পায় ওগুলি ছড়িয়ে দিতে। এই জন্য স্বাভাবিক একটা কন্টেন্টের বদলে অপতথ্যগুলো বেশি পরিমাণে ছড়ায়। এই তো গেল অপতথ্য ছড়ানোর কারণ। আরেকটু কারণও আছে যে অপতথ্যগুলো তার বিশ্বাস, রাজনৈতিক আদর্শ অথবা তার এই ক্রোধের জায়গাটাকে খুশি করে, আন্দোলিত করে, এই জন্য সে এগুলি ছড়ায়। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলি থেকে কি সামাজিক অস্থিরতা তৈরি হবে? আমি প্রথমেই বলেছিলাম কিছুটা তো হবেই। যদি আমরা সবাইকে সচেতন করতে পারি, সজাগ করতে পারি, শিক্ষিত করতে পারি কিভাবে অপতথ্য চিনতে হবে, তাহলে আমার মনে হয় এগুলি কোনো ব্যাপারই নয়। কিভাবে অপতথ্য চিনতে হবে সেই জায়গাটিতে শিক্ষিত করে তোলার পথটা আসলে কতটা সহজ বা কতটা কঠিন, তানভীর মাহতাবাবির? আচ্ছা, ধন্যবাদ। অপতথ্য আসলে চেনার উপায়গুলো দিনকে দিন ডেভেলপ হচ্ছে, যেহেতু অপতথ্যগুলোরও বিভিন্ন ধরন বের হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরও এগিয়ে থাকতে হবে ওই জায়গাগুলোতে, যাতে আমরা চিনতে পারি। এখন যেমন এআই নিয়ে একটা বড় ধরনের অপতথ্যের প্রবাহ চলছে, এর পাশাপাশি গণমাধ্যমে ফটোকার্ডগুলো নিয়মিতই সম্পাদিত করা হচ্ছে, ভুয়া বা নকল হিসেবে প্রচার করা হচ্ছে। তো এই জিনিসগুলোতে আসলে সচেতনতার কোনো বিকল্প নাই, এবং গণমাধ্যমগুলোতেও মানুষকে নিয়মিত অ্যাক্সেস মানে মানুষ নিয়মিত গণমাধ্যমের পেজগুলোতে যদি নজর রাখে, মানুষ নিজেরাই বুঝবে যে আসলে ভুয়া ফটোকার্ড কোনগুলো এবং আসল ফটোকার্ড কোনগুলো। আর এআই এর ক্ষেত্রে যেটা আমরা সবসময় পরামর্শ দেই যে এআই এর কন্টেন্টগুলোতে সাধারণত কোনো আমরা যেরকম বাস্তব ভিডিওগুলোতে একটা প্রাণ থাকে, যে একটা বোঝা যায় যে এখানে উপাদানগুলো একটা বাস্তবিকভাবেই মুভমেন্ট হচ্ছে, বা কথার ধরন এই জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে এটা আসলে বাস্তব ঘটনা। কিন্তু এআই কন্টেন্টে কিন্তু আপনি যত কিছুই ইউজ করেন না কেন, আপনি বাস্তব যে প্রাণটা মানুষের ভিতরে যে থাকে, যে মুভমেন্ট গুলো ন্যাচারাল, সেগুলো আসলে বোঝাটা একটু লক্ষ্য করলে সহজ। তো এই ক্ষেত্রে মানুষকে আসলে পর্যবেক্ষণ দক্ষতাটা আসলে বাড়ানোর আমরা সবসময় পরামর্শ দেই। সেটা করতে পারলে আসলে এআই এবং বাস্তব কন্টেন্ট গুলোর ফারাকগুলো কিছুটা হলেও সাধারণ মানুষ তাদের জায়গা থেকে বুঝতে পারে বলে আমরা মনে করি আর কি। তাছাড়াও আমার কাছে মনে হয়, আমি আমার যদি পর্যবেক্ষণ বলি, এআই দিয়ে তৈরি ভিডিওগুলো একটু বেশি নিখুঁত, মানে চেহারা, কাপড়, পেছনে গাছপালা, প্রকৃতি বেশি নিখুঁত। প্রকৃতি এতটাও নিখুঁত নয়। আসবো আলোচনায়। আপনাদের দুজনকে অনুরোধ করছি আমাদের সাথে একটু থাকবার জন্য। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, এই আয়োজনে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ৭১-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি, বিরতির আগে আলোচনা হচ্ছিল এবং সেখানে সচেতনতার কথা বারবার উঠে আসছিল। আপনার কি মনে হয় সচেতনতা বৃদ্ধির জন্য এখন একটু বেড়েছে, তাও আগের চাইতে? তবে যেটা হয় যে অনেক সময় সঠিক তথ্যটিকেও আমরা অপতথ্য মনে করে তখন সেটাকে এড়িয়ে যাই, এরকম ঘটনাও কিন্তু ঘটছে দু একটা। তো সচেতনতা বৃদ্ধির জন্য আপনার কাছে কি মনে হয় যে তাৎক্ষণিক কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত? আমি মাঝে মাঝে বলি আমার ছাত্রদেরকে যে একটা সূত্র ফলো করবে তোমরা সব সময়: থামুন, চিন্তা করুন, যাচাই করুন, তারপর শেয়ার করুন। এই তিনটা স্টেপ আপনি ফলো করতে হবে। আপনি পাইলেই সাথে সাথে আপনার মস্তিষ্কে ভালো লাগছে, আপনার মতে আদর্শের সাথে মিলে যাচ্ছে, এটা কখনোই করবেন না যে মিলে গেলেও আপনি শেয়ার করবেন। আপনারা নিউজেই প্রথমে আপনি উপসংহারে ভূমিকাতে বলেছিলেন যে মেইন স্ট্রিম মিডিয়াতে আমাদের চোখ রাখতে হবে। যখনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেখব, আমরা দেখব এটা মেইন স্ট্রিম মিডিয়াতে আছে কিনা। আর এছাড়া অপতথ্যগুলো যদি ওখানে না থাকে তাইলে অপতথ্য, আর অপতথ্যগুলো সাধারণত খুব জরুরি, শেয়ার করুন। এই বিরাট খবর, ব্রেকিং নিউজ এইসব আকারে বেশি দেয়, চটকদার বিজ্ঞাপন টাইটেল দেয় এবং আপনাকে চাপ প্রয়োগ করে এগুলি শেয়ার করতে।
আর আমরা যেগুলি শেয়ার করতে দেখি, আমরা সবাই বুঝতে পারি যে এই পার্সোনাল যে মেসেঞ্জার এগুলিতে বেশি শেয়ার হয়। কারণ একজন করে কি আপলোড করে এবং আপলোড করে ওই পার্সোনাল মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার হইতে থাকে। কাজে নাগরিকদেরকে বলবো, এই সোর্স কি, কার পক্ষ থেকে প্রথম আপলোড হয়েছে, তার আইডিটা বিশ্বাসযোগ্য কিনা, তার প্রোফাইলে যান, দেখেন যে তার আইডিটা কবে তৈরি করা হয়েছে, তার আইডিতে তার সোশ্যাল ইভেন্টগুলোর ছবি পোস্ট আছে কিনা, তার আইডিটা লক করা কিনা, এগুলি দেখে আপনারা বুঝতে পারবেন সামগ্রিকভাবে। কয়েকবার দেখুন, তারপর সামগ্রিকভাবে বুঝতে পারবেন যে আসলে যিনি অপতথ্য ছড়ান তিনি ফেক নাকি আসল। আমরা যদি তানভীর মাহতাব আবিরের কাছে আসি এবারে, এবং এই অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে সচেতনতার কথা তো বারবার করেই বলা হচ্ছে, সচেতনতা কিছুটা হলেও বেড়েছেও। আপনার কি মনে হয় এর বাইরে আইনের প্রয়োগ বা এই ধরনের একটু কঠোর হওয়া, রাষ্ট্র যদি আরো একটু কঠোর হয়, সেটা কি কাজে কেমন দেবে? আসলে এখন যে পরিস্থিতি এবং সামনের দিনগুলোতে নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক যে ঘটনাগুলো সামনের দিকে আসবে, তফসিল বলেন বা নির্বাচনী প্রচারণা, সমাবেশ, মিছিল, এই ধরনের বিষয়গুলোতে কিন্তু অপতথ্যের প্রভাব প্রচুর বাড়বে। আমরা গত 13 নভেম্বরের একটা ইস্যুতেই আমি যদি বলি যে 50-এর অধিক গত 2-3 দিনে আমরা শনাক্ত করেছি এই একটা ঘটনাকে কেন্দ্র করে। তার মানে সামনের দিনগুলোতে একটা ইভেন্টের কারণে একটা ফ্লাড হয়ে যাবে। তো এটার কারণে কিন্তু সবাইকে সচেতনতা এবং যত জরুরি তার থেকে আরো বেশি জরুরি যদি মানুষকে বোঝানো যায় যে এগুলো আসলে অপরাধ এবং এই অপরাধের একটা শাস্তি আছে, এবং এই শাস্তিটা নিশ্চিত করার জন্য যারা ভিকটিম আমরা মনে করি তাদেরকে এগিয়ে আসা উচিত, তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আইনি ব্যবস্থা যদি তারা উদ্যোগী না হয়, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কিছু করতে পারবে না যদি আপনি অভিযোগ না। তো পুলিশ সবসময় আমাদেরকে বলে, আমরা সবসময় অনেক সময় তাদের সাথে যখন কানেক্ট করি তারা বলে যে এখানে তো কেউ অভিযোগ দেয়নি। তার মানে অভিযোগটা দিতে হবে কেউ, মানে যারা ভিকটিম, অভিযোগ দিলে এটা আইনি ব্যবস্থা হবে। আইনি ব্যবস্থা হলে আমরা মনে করি যে মানুষ এটাকে একটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে অপতথ্য যারা প্রচার করে তারা একটু সতর্ক হবে এবং তারা এই জিনিসটাতে একটু লাগাম টানাটা আমরা মনে করি একটু সহজ হবে। আরেকটা এখানে সমস্যা আছে, সেটা হচ্ছে যেমনটি অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি বলছিলেন যে মেইন স্ট্রিম মিডিয়ার দিকে চোখ রাখতে হবে। মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু চাইলেই যে কোনো খবর দিয়ে দিতে পারে না, তাদেরকে কনফার্ম হতে হয়। আমরা দেখেছি, যেমন উদাহরণ হিসেবে যদি মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনাটা ধরা হয়, সেখানে সাধারণ মানুষ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা মেইন স্ট্রিম মিডিয়াকে রীতিমতো গালাগাল করছিলেন যে তারা খবর দিচ্ছে না, তারা খবর গোপন করছে, তারা কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করছে। মেইন স্ট্রিম মিডিয়া চাইলেই এতজন মারা গিয়েছে, এতজন আহত হয়েছে, ইচ্ছা মতো একটা সংখ্যা দিয়ে দিতে পারে না, তাদেরকে কনফার্ম হতে হয়। তো এই জায়গাটিতে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার তাহলে উপায় কি? আসলে এটা হচ্ছে সাধারণ মানুষকে আসলে বোঝাতে হবে, কারণ সাধারণ মানুষ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাৎক্ষণিক বিভিন্ন ডাটা তথ্য দেখে মানুষ আসলে বিভ্রান্ত হয়ে যায় যে আমি কি গণমাধ্যমকে বিশ্বাস করবো যারা 1-2 ঘন্টা পরে গিয়ে সঠিক তথ্য দিচ্ছে, নাকি আমি এখন যে তথ্যটা দেখে ফেলছি সোশ্যাল মিডিয়ায় তাকে বিশ্বাস করব। তো গণমাধ্যমকে এজন্য হচ্ছে কিছু মধ্যপন্থা হয়তো আমরা মনে করি যে অনুসরণ করা উচিত, যে এটা বলা উচিত যে আমরা এখনো বিশ্বস্ত সূত্রে এগুলো জানতে পারিনি বা আমরা যতটুকু জানতে পারছি এটাই আমি জানিয়ে দেই। তো এই জায়গাগুলো যদি গণমানুষকে আপ টু ডেট রাখা যায়, আমি 2-3 ঘন্টার জন্য ওয়েট না করে আমি এখনই বলি যে হ্যাঁ আমি কি জানতে পারলাম এখন পর্যন্ত, বা মানে সংশ্লিষ্ট সূত্রগুলো আমাকে কি জানাতে পারলো, এটা যদি আমি জানিয়ে দিই তাহলে হয়তো গণমাধ্যমের সেই হারানো যে আস্থার জায়গাটা সেটা হয়তো ফিরিয়ে আনা আমরা মনে করি সম্ভব। এবং নির্বাচনের সময় কিন্তু এই জিনিসগুলো আরো অনেক বেশি, আপনি যেটা বললেন এটা এই আস্থার জায়গাটা ফিরিয়ে আনাটা খুবই জরুরি, কারণ প্রচুর তথ্য আসবে। 300 আসনে একদিনে নির্বাচন হওয়া মানে প্রচুর তথ্য, এবং এই তথ্যগুলো মানুষ বিভ্রান্ত হবে স্বাভাবিক, কারণ প্রত্যেকটা আসন থেকে প্রচুর তথ্য আসার কারণে মানুষজন তাৎক্ষণিক সেগুলো বিশেষ করে ফেলবে, যেটা গণমাধ্যমে হয়তো অফিসিয়ালি ভেরিফাই হয়ে আসতে অনেক সময় নিবে। তো এই ক্ষেত্রে হচ্ছে গণমাধ্যমকে আসলে মধ্যপন্থা অনুসরণ করে যে তথ্যটাই তারা জানে সেটা মানে একটু ক্রস চেক করে হলেও মানুষকে জানিয়ে দেওয়া উচিত বলে আমরা আসলে মনে করি। না, তবে সেখানে আবার ঝুঁকিও কিন্তু আছে, মানে আমি বললাম যে মানে যতটুকু মানে বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া যায় সেটাই আসলে বলা, যে এরা বলেছেন এই তথ্যটা, মানে আমি তথ্যের সোর্সটা যদি আপনারা বলে দেন, গণমাধ্যম বলে দেয়, তাহলে কিন্তু গণমাধ্যমের উপর এই দায়টা বর্তায় না যে আপনারাই বলেছেন। আমি যদি বলি যে না নির্বাচন কমিশনের এই কর্মকর্তা আমাকে এটা বলেছে, তাহলে কিন্তু গণমাধ্যমকে মানুষকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, কারণ গণমাধ্যম কারো না কারো বরাতে সেটা বলছে। তো মানুষ তাহলে তাদেরকেই হচ্ছে এটার জন্য দায়ী করবে, গণমাধ্যমকে না। আমরা আসলে যেটা মনে করি আর কি।
মোট কথা আস্থার জায়গাটা আরো একটু যেন মানে সত্যি যেন অবিচল হয় সেটা খেয়াল রাখা নিশ্চয়ই জরুরি। অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি, আপনার সাথে আলোচনা হচ্ছিল তখন একটু বোধহয় নেটওয়ার্ক ইস্যু হয়েছিল, আপনার কথাটা আমরা পুরোপুরি শুনতে পারিনি। যে নিজস্ব নিজে ভেবে বের করার বাইরে আপনার কি মনে হয় যে স্কুল কলেজগুলোতে এখন এই ধরনের কোর্স ইন্ট্রোডিউস করা জরুরি হয়ে পড়েছে কিনা, যেন যেহেতু খুব উন্নত হচ্ছে প্রযুক্তি, সেক্ষেত্রে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাই যদি আরো সচেতন হয়, তাদেরকে যদি স্কুল থেকেই শেখানো হয়, বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠান সেগুলোকে ব্যবহার করার হয়তো আইডিয়া হতে পারে, মাইকিং থেকে শুরু করে নানান ধরনের এই ব্যাপারগুলোকেও জরুরি মনে করেন কিনা? আপনার অডিওটি আনমিউট করতে হবে, শুনতে পাচ্ছি না। এই জন্য যে আমাদের কি সামনে একটা ইভেন্ট আসতেছে, বড় ইভেন্ট, যেমন করে আমার এই পূর্ববর্তী আলোচক বলছিলেন, আমাদের খুবই জরুরি এখন কোর্স তো ইন্ট্রোডিউস করার সময় নেই, আমাদের দরকার হচ্ছে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, নাটিকা, এইসব মাধ্যমে ছাত্রদের কাছে পৌঁছানো, জনগণের কাছে পৌঁছানো, যাতে করে সবাই বিভিন্ন আনন্দের সহিত বিষয়টা জানতে পারে। আমি ধন্যবাদ দিব ৭১ টিভিকে যে ৭১ টিভি নিয়মিত এই বিষয়ে সচেতনমূলক এই প্রোগ্রামটা করে যাচ্ছেন, এবং অন্যান্য মিডিয়াও যাতে এইভাবে করে, এমনকি আমরা যারা সচেতন আছি আমরা যাতে সবাইকে ইনক্লুড করা যায় এরকম প্রোগ্রাম হাতে নেই। কিছুই যদি না পারি অন্তত ঘরের মানুষগুলিকে যদি শিক্ষিত করে দিয়ে বিশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই আলোচনায় আজকে আমাদের সাথে অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি এবং রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির যুক্ত ছিলেন। এতক্ষণ কথা হচ্ছিল তাদের সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।